স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়া দেশে ত্রিমুখী সংকট সৃষ্টি আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বলছেন প্রভাব পড়বে দেশের বৈদেশিক বাণিজ্যে, বিশেষ করে ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাক শিল্প খাত। একই সঙ্গে যুক্তরাজ্যের অভিবাসন প্রত্যাশীদের নতুন সংকটের মুখে পড়তে হবে। আজ আমরা আলোচনা করব ব্রেক্সিটের প্রভাব বাংলাদেশে। এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন বিআইডিএস এর রিসার্চ ফেলো ডক্টর ওয়াজিদ হাসান শাহ এবং মানবাধিকার বিষয়ক আইনজীবী ব্যারিস্টার এম.এ. মুহিত খান। ধন্যবাদ মুহিত খান এবং জনাব ওয়াজিদ হাসান শাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। জনাব ওয়াজিদ শাহ, আপনার কাছে প্রথমে আমি জানতে চাচ্ছি যে আমরা যে ব্রেক্সিটের কথা বলছি, যে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেল, এর ফলে বিশ্বব্যাপী একটা তোলপাড় হচ্ছে, কিন্তু বাংলাদেশ হিসেবে আমাদের বেশ কিছু কনসার্ন রয়েছে, বেশ কিছু উদ্বেগের কারণ রয়েছে, এবং আমরা বলছি যে এর ফলে বাংলাদেশের ইকোনমিতে কিছুটা হলেও একটি ধাক্কা লাগতে পারে। আপনার কি মনে হয় কি কি কারণে হতে পারে? ডেফিনেটলি একটা ভয় আছে আমাদের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে থার্ড লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন হলো ইউকে। এখন আমরা ইউজুয়ালি বলি যে লার্জেস্ট ডেস্টিনেশন হলো ইউরোপিয়ান ইউনিয়ন, বাট দ্যাট ইজ নট ওয়ান কান্ট্রি, দ্যাট ইজ আ কম্বিনেশন অফ নেশনস। সেকেন্ড লার্জেস্ট হলো ইউএস, কিন্তু আমরা যদি নেশন ওয়াইড বিভাজন করি দেখবো ইউএস ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ওয়াইজ, সেকেন্ড হলো জার্মানি, থার্ড হলো ইউকে। 2015-16 অর্থ বছরে আমরা $3.2 বিলিয়ন এক্সপোর্ট করেছি ইউকেতে, তার মধ্যে 2.9 বিলিয়ন হলো আরএমজি, রেডিমেড গার্মেন্টস। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মার্কেট ফর আস। এই মার্কেটটা ধরে রাখা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এভরিথিং বাট আর্মস ইবিএ এর ইনিশিয়েটিভের আওতায় এবং এলডিসি হিসেবে আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস যেটা আছে, উই হ্যাভ টু এনশিওর, উই হ্যাভ টু হ্যাভ very constructive, if necessary somewhat aggressive negotiations to maintain this duty-free status to the UK. এবং এর জন্য আমাদের কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়কে খুব অ্যাক্টিভলি নেগোশিয়েট করতে হবে। আমরা জানি না যদিও এই বিষয়ে কোনো নেগোসিয়েশন শুরু হয়েছে কিনা, আমাদের জানা নেই। আমাদের জানা নেই এখনো। অবশ্যই ব্রেক্সিটের প্রসেসটা কিন্তু মানে ভোট হয়ে গেছে, কিন্তু অফিসিয়ালি কিন্তু ওরা চালু করেনি ওই অর্থে, এখনো কিন্তু প্রসেসিং চলছে যেটাকে বলে। এবং 2 বছর পর্যন্ত নাকি ওরা সময় নিতে পারে। এখন আবার একটা লিগ্যাল ইস্যু চলে আসছে, যেটা আমাদের মুহিত ভাই হয়তো ভালো বলতে পারবেন, যে এটা নাকি ওদের পার্লামেন্টে যাবে। আর আরেকটা তো বড় ফ্যাক্টর, একসময় কিন্তু ইউকে আমাদের ওয়ান অফ দ্য টপ 5 রিমিটিং কান্ট্রিজ ছিল ইন টার্মস অফ ইনওয়ার্ড রিমিটেন্সেস ইনটু বাংলাদেশ। সেটা কিন্তু এখন 8 নম্বরে চলে গেছে, এবং পাউন্ডের দরপতনের ফলে এটা কিন্তু আরো কমে যাওয়ার ভয় আছে। এগুলি ইকোনমিক ইম্প্যাক্ট। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো ব্যারিস্টার এম.এ. মুহিত খান। আপনাকে জানতে চাচ্ছি, আপনি লন্ডন বেসড একজন লয়ার বা মানবাধিকার কর্মী, কিন্তু এই বিষয়টা আপনাকে জানতে চাই ঠিক এক্স্যাক্টলি এই মুহূর্তে যেটা ওয়াজিদ হাসান শাহ জানতে চাচ্ছিলেন, যে ব্রেক্সিটের ঠিক বর্তমান স্ট্যাটাসটা কি, কবে নাগাদ এটা ইমপ্লিমেন্টেড হতে পারে? ধন্যবাদ, খুব চমৎকার প্রশ্ন করেছেন। এবং এটা আমাদের প্রবাসে বসবাসকারী বাংলাদেশি যে নাগরিক রয়েছেন এবং বাংলাদেশে বসবাসকারী যে বাংলাদেশিরা রয়েছেন তাদের জন্য একটি দিক নির্দেশ করবে। ব্রেক্সিট কিন্তু এখনো হয়ে যায়নি। ব্রেক্সিট সংক্রান্ত একটি রেফারেন্ডাম হয়েছে, যে রেফারেন্ডাম হয়েছিল 23 জুন 2016 তারিখে। ব্রিটেন কি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে আসবে নাকি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকবে, সেই বিষয়ে নিয়েই কিন্তু আপনার এই রেফারেন্ডাম হয়েছিল। এবং গণভোটে আপনার প্রায় 52% জনগণ ভোট দিয়েছে ব্রেক্সিটের পক্ষে। এখনো কিন্তু ব্রেক্সিট হয়ে যায়নি। আপনি জানেন যে একটি মেকানিজম রয়েছে, আর্টিকেল 50 অফ দ্য লিসবন ট্রিটি। এই ট্রিটি ট্রিগার করতে হবে। বলা হয়েছিল যে প্রাইম মিনিস্টার থেরেসা মে উনি কিন্তু এসেছিলেন এমন একটা পরিস্থিতিতে যখন ডেভিড ক্যামেরন প্রাক্তন প্রাইম মিনিস্টার উনি যখন পদত্যাগ করেছেন, সেই পরিস্থিতিতে উনি এসেছেন প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করার জন্য। উনি কিন্তু এসে বলছেন ব্রেক্সিট মিনস ব্রেক্সিট, এবং উনি ঘোষণা করেছিলেন যে মার্চ 2017-এই তিনি আর্টিকেল 50 ট্রিগার করবেন। আর দুঃখজনক বিষয়টি হচ্ছে উনি কিন্তু ট্রিগার করতে পারেননি। সরকারের বিরুদ্ধে মামলা হয়েছিল। হাইকোর্টের 3 জন বিচারপতি একত্রিত হয়ে বলেছেন সরকার কিন্তু প্রাইম মিনিস্টার থেরেসা মে উনি এককভাবে কখনোই আর্টিকেল 50 ট্রিগার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না পার্লামেন্ট এমপিদের সম্মতি ছাড়া। এটি একটি দিক। এবং পরবর্তীতে সরকার এই যে হাইকোর্টের রাইট এসছে তার বিরুদ্ধে পারমিশন টু অ্যাপিল অ্যাপ্লাই করেছেন কোর্ট অফ অ্যাপিলে। কোর্ট অফ অ্যাপিলের যে বিচারপতিগণ তারা সরকারের পক্ষে রায় প্রদান করেছিলেন। পরবর্তীতে কোর্ট অফ অ্যাপিলের 5 ডিসেম্বর 2016 তারিখে এটি হিয়ারিং শুরু হয়, এবং 11 জন সদস্য বিশিষ্ট লয়ার্স ওনারা একসাথে মিলে এই হিয়ারিং শুনেছেন 5 দিন ব্যাপী। সেই মামলাটির যে ফলাফল সেটি প্রকাশিত হবে নতুন বছরের শেষে, বোধহয় জানুয়ারি অথবা ফেব্রুয়ারি শেষের দিকে। আমরা এখনো জানি না ফলাফলটি কি হবে, এবং বলা হচ্ছে মার্চ মাসের দিকে এটা কার্যকর হতে পারে। এবং যদি কার্যকরী হয় সেদিন থেকে আর 2 বছর, অর্থাৎ 2019-এ গিয়ে আপনার ব্রেক্সিটের নেগোসিয়েশনের পিরিয়ডটি। ধন্যবাদ ব্যারিস্টার খান। আমরা নিব ছোট্ট একটা বিরতি। ধন্যবাদ। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি এক্ষুনি।
ফিরছি আবার আলোচনায়। ডক্টর ওয়াজিদ হাসান শাহ, আপনাকে জানতে চাই, আমরা বলছিলাম যে ব্রেক্সিটের প্রভাব ইতোমধ্যে একটা প্রভাব কিন্তু পড়েছে, যেমন ব্রেক্সিট রেফারেন্ডাম হওয়ার পরপরই পাউন্ডের মূল্যমান দ্রুত কমে যাচ্ছে। এর ফলে বাংলাদেশের ইকোনমিতে আসলে কি ধরনের ইম্প্যাক্ট পড়ছে? আমাদের যে মানে দুই ধরনের ইম্প্যাক্ট, এবং যে দুইটা প্রসঙ্গে আগে কথা বললাম, একটা হলো আমাদের এক্সপোর্ট। ব্রিটিশ ইম্পোর্টাররা স্বাভাবিকভাবে পাউন্ডে কিন্তু ট্রানজাকশনটা করতে যাবে, কারণ যদি ডলারে করতে হয় বা ইউরোতে করতে হয়, দে হ্যাভ টু সুইচ টু আ ডিফারেন্ট কারেন্সি, এন্ড দেন দেয়ার আর ট্রানজাকশন কস্টস ইনভলভড দেয়ার, অ্যান্ড কারেন্সি ফ্লাকচুয়েশনস আর অলসো কাম ইনটু প্লে। এর ফলে ধরেন আমি একজন এক্সপোর্টার, ধরেন আমি যদি $1 বিলিয়ন সমমূল্যের আগে এক্সপোর্ট করতাম, পাউন্ডের মূল্যটা কমে যাবে ইউকেতে, সেটা কিন্তু অলমোস্ট 20% পড়ে গেছে, সেটা এখন $800 মিলিয়ন। এটা কিন্তু আমার এক্সপোর্টে রিফ্লেক্টেড হবে, এবং অ্যাজ অ্যান এক্সপোর্টার আই উইল বি এফেক্টেড। প্লাস আমাদের অন্য সাইড যেটা রেমিটেন্সেস, ইংল্যান্ড থেকে প্রচুর টাকা, বিশেষ করে আমরা যে বলি সিলেটিটা, মানে সিলেটি কানেকশন, রাইট, এখানে একটা বড় প্রভাব পড়বে। তাদের সেখানকার ইনকামটা আসলে কমে যাবে, এক্স্যাক্টলি আমাদের ডোমেস্টিক ইকোনমিতে তাদের পারচেসিং পাওয়ার কমে যাওয়া মানে তাদের পারচেসিং ক্যাপাসিটি কমে যাচ্ছে, এবং সেটা কিন্তু মানে ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং টু সি যে আগামী 6 মাসের মধ্যে কতটা ইম্প্যাক্ট পড়ে ওই অঞ্চলে, বিশেষ করে রেমিটেন্স আর্নিং রেমিটেন্স যেসব হাউসহোল্ডে আসছে তাদের উপর কতটা প্রভাব পড়ছে, তাদের পারচেসিং পাওয়ারে, তাদের পারচেসিং প্যাটার্নে, এবং কোন ইকোনমির কোন কোন খাত এখানে প্রভাবিত হচ্ছে, ইনভেস্টমেন্ট প্রভাবিত হচ্ছে কিনা। কারণ আমরা বলি লন্ডনে টাকা ইনভেস্টমেন্ট হয় অনেক, সিলেটে এক্স্যাক্টলি কনস্ট্রাকশন হয়, এগুলি কতটা প্রভাবিত হচ্ছে এটা কিন্তু দেখার বিষয়। এটা এখনো কিন্তু আমরা মানে এই রেজাল্টগুলো পুরোপুরি দেখতে পারিনি, কিন্তু আমাদের অলরেডি রেমিটেন্স আসা কমে গেছে ফ্রম দ্য ইউকে, এটা মানে এই বছরে সেটা পুরো দুনিয়া থেকে কমে গেছে। বাট দ্যাটস ইট, মানে এখানে আবার অন্য প্রসঙ্গ আসে, দুনিয়ার অন্য দেশ থেকে হয়তো হুন্ডির মাধ্যমে আসে, ইংল্যান্ড থেকে হুন্ডির মাধ্যমে কতটা আসে এটা এখন বিষয়টা। ধন্যবাদ ব্যারিস্টার খান, আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে লিগ্যাল প্রসেসের কথা বলছেন, যে পার্লামেন্টে এটাকে যেতে হবে, বলা হচ্ছে যে শুধুমাত্র প্রধানমন্ত্রী এই করতে পারবেন না, আর্টিকেল 50 ট্রিগার করতে পারেন না। ঠিক পরবর্তী স্টেপটা কি আছে? এর পরবর্তীতে আমি থেমে গিয়েছিলাম বিজ্ঞাপন বিরতির পূর্বে, যে কোর্ট অফ অ্যাপিলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি আসার পর যদি প্রাইম মিনিস্টার থেরেসা মে 2017 সালের মার্চ মাসে যদি আর্টিকেল 50 ট্রিগার করেন, তাহলে কিন্তু 2 বছরের একটি নেগোসিয়েশন পিরিয়ড রয়েছে। আপনারা জানেন, পত্রপত্রিকার মধ্যে জানতে পেরেছেন যে প্রায় 80,000 পৃষ্ঠাব্যাপী বিভিন্ন এগ্রিমেন্ট রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইংল্যান্ডের। 2 বছর ভিতরে কি এই এগ্রিমেন্টগুলি মানে কাটছাট করে কোনগুলি ইংল্যান্ডের জন্য কার্যকরী হবে, কোনগুলি ইংল্যান্ডের এগেনস্ট কার্যকরী হবে, যাচাই বাছাই করা কিন্তু খুব ডিফিকাল্ট একটি বিষয়। এবং আপনারা এটাও জানতে পেরেছেন যে সিঙ্গেল মার্কেট যে ইউরোপিয়ান ইউনিয়নের, সেখান থেকে যদি ইংল্যান্ড বের হয়ে আসে, ইংল্যান্ডকে কিন্তু অনেকগুলো নতুন নতুন মার্কেট খুঁজে বের করতে হবে। ইতিমধ্যে প্রাইম মিনিস্টার থেরেসা মে তিনি ছুটে গিয়েছেন চায়নাতে, তিনি ছুটে গিয়েছেন ইন্ডিয়াতে। বাংলাদেশ কিন্তু এখানটায়, আমার সম্মানিত অতিথি খুব সুন্দর করে, আপনার সম্মানিত অতিথি খুব সুন্দর করে বলেছেন যে বাংলাদেশ কি রোল প্লে করতে পারে। বায়োলেটারাল যে ট্রেড এগ্রিমেন্ট, নট অনলি যে সিলেটি মানি বলে যে মানিটাকে বলা হচ্ছে, আমি এটাকে সিলেটি মানি বলে বলবো না, বাট বাংলাদেশের সাথে ইংল্যান্ডের কিন্তু বায়োলেটারাল অনেকগুলো এগ্রিমেন্ট করতে হতে পারে। যেমন লো স্কিল যে ক্যাটাগরি, যদি ফ্রিডম অফ মুভমেন্ট এটি যদি বন্ধ হয়ে যায়, এবং নতুন আইন, এটি কিন্তু মেইন বেসিস ছিল রেফারেন্ডামে, এটি যদি বন্ধ হয়ে যায়, এটা আসলে মূলত আসলে ইউর অন্যান্য দেশগুলোর সাথে ছিল, সেটা ইম্প্যাক্ট হয়তো সরাসরি আমরা পড়ছে না। এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ইংল্যান্ডের যে ফিশিং ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, যেগুলি লো স্কিল, ওদিকে আমাদের তাকাতে হবে, এবং ওদিকে তাকিয়ে এখন থেকেই বায়োলেটারাল যে এগ্রিমেন্টগুলি যার সুবিধা ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এরা নিয়ে নিতে পারে, তার আগেই কিন্তু বাংলাদেশের নীতি নির্ধারকদের সেদিকে দৃষ্টি রাখতে হবে। ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটি, এইখানে বাংলাদেশ আসলে কিভাবে অপরচুনিটি নিতে পারে? আমরা তো এইচএসএমপির আওতায় বোধহয় 10-12 হাজার লোক পাঠিয়েছিলাম ইংল্যান্ডে। এখন এলএসএমপি, লো স্কিল মাইগ্রেন্ট প্রোগ্রাম যদি সত্যি চালু হয়, এখানে তো অপরচুনিটি অনেক বেশি। আমরা কিন্তু বিশ্ববাজারে যেসব দেশে লোক পাঠাই, কর্মী পাঠাই, আপনি দেখেন মধ্যপ্রাচ্যে, বিশেষ করে আমাদের বোধহয় 2/3 থেকে 3/4 লোক যায় মধ্যপ্রাচ্যে। এই বাজারে কিন্তু আমরা সবসময় লো স্কিল লোক পাঠাই, হাই স্কিল পাঠাই না। এবং এই কারণে যখন তেলের দাম পড়ে যায়, অনেক দেশে কিন্তু কর্মী ফিরে গেছে হাই স্কিল যারা, আমাদের দেশে কিন্তু সেই প্রভাবটা পড়েনি, সেটা পড়েনি যেহেতু আমরা লো স্কিলে। এবং এখানে কিন্তু আমাদের একটা অপরচুনিটি আছে। আই ডু নট নো পোস্ট ব্রেক্সিট রেফারেন্ডামে এটা কতটা সাদরে ব্রিটিশ সরকার গ্রহণ করবে, আদৌ গ্রহণ করবে কিনা, কারণ কিছুটা অ্যান্টি ইমিগ্রেন্ট ওয়েভ কিন্তু নট অনলি ইন দ্য ইউ, আমরা ইউকে, আমরা ইউএস এও দেখছি, এবং ইউর অন্যান্য দেশেও কিন্তু অনেকে বলছে যে ব্রেক্সিট ভোটের পরে অনেকে কিন্তু উৎসাহী হতে পারে।
আমরা নেদারল্যান্ডসের কথা শুনছি, আরো দু একটা Exactly. জায়গায় কিন্তু এরকম হচ্ছে, এবং অ্যান্টি ইমিগ্রেন্ট একটা ওয়েভ কিন্তু আসছে জার্মানিতে, বিশেষ করে যে Absolutely. ঘটনা ঘটলো তারপরে। Absolutely. সো এইটা সময় বলতে পারবে। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি একটু পরে। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মধ্যশীল। আজ আলোচনা করছি ব্রেক্সিটের প্রভাব নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিআইডিএস এর রিসার্চ ফেলো ডক্টর ওয়াজিদ হাসান শাহ এবং মানবাধিকার বিষয়ক আইনজীবী ব্যারিস্টার এম এ মুহিত খান। জনাব খান এবং জনাব শাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মুহিত খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, জনাব ওয়াজিদ হাসান শাহ বলছিলেন যে এর ফলে এন্টি ইমিগ্রেন্ট একটি ওয়েভ, মানসিকতা শুধু ইউরোপ না, ইউকে না, ইউরোপেও আসছে। জি। তো ইতোমধ্যেই ব্রেক্সিটের রেফারেন্ডামের পরপর ইউকেতে কেমন সেখানকার সোশ্যাল অবস্থা কেমন, সামাজিক অবস্থা কেমন, এন্টি ইমিগ্রেন্টদের যে একটা ওয়েব বলছে সেটা কি আপনি দেখতে পান, যেহেতু আপনি সেখানে থাকছেন? অবশ্যই একজন মানবাধিকার বিষয়ক আইনজীবী হিসেবে আমার বুকের ভিতরে ক্রন্দন জেগে ওঠে যখন নাকি আমি অ্যান্টি মাইগ্রেন্ট এবং ইসলামোফোবিয়া বলে আরেকটি বিষয় ব্রিটেনে উঠে এসছে। আমি আপনাকে 3টি ঘটনার এক্সাম্পল দিতে পারি। প্রথম ঘটনা ঘটেছে 16 ডিসেম্বর 2016 তারিখে। একজন মুসলমান মহিলা, যার বয়স ছিল 27 বছর বয়স, তাকে দুজন হোয়াইট ম্যান হিজাব ধরে টেনে তাকে মাটিতে শুয়ে দেয় এবং তাকে আঘাত করার চেষ্টা করে, সিম্পলি বিকজ ওনার হিজাব ছিল এবং মুসলমান মহিলা ছিলেন। আরেকটি ঘটনা আমরা দেখতে পেয়েছি 13 ডিসেম্বর 2016 তারিখে। একজন হোয়াইট ম্যান একজন মুসলমান পুরুষকে পেটে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। এবং আরেকটি ইনসিডেন্ট আমরা দেখেছি অক্সফোর্ড স্ট্রিট, যেটি ওয়ার্ল্ডের ইকোনমিক হাব, সেই স্ট্রিটে একজন মুসলমান মহিলা হেঁটে যাচ্ছিলেন, হেজাব টেনে তাকে মানে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। সেখানকার সরকার কি করছে? ও সরকার অবশ্যই কি বলো হেট ক্রাইম এবং অ্যান্টি রিলিজিয়াস হেট ক্রাইম সংক্রান্ত বিষয়ে শক্ত আইন রয়েছে এবং এটা নিশ্চয়ই বিচ্ছিন্ন ঘটনা বলে আমি বিশ্বাস করি। বিচ্ছিন্ন ঘটনা, এবং তবে এগুলির ইম্প্যাক্ট কিন্তু জনগণের ভিতরে পড়ছে। এবং আপনার সম্মানিত যেভাবে বলেছেন যে অ্যান্টি ইমিগ্রেন্ট সংক্রান্ত বিষয়ে যে একটি ওয়েভ সৃষ্টি হয়েছে, এটি আসলে সত্য কথা, এবং সেক্ষেত্রে সরকারকে অত্যন্ত সচেতনতার সাথে, বিচক্ষণতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। আইন রয়েছে সেখানে। জনাব শাহ, আপনার কি মনে হয় যদি এইরকম সত্যিকার যদি অ্যান্টি ইমিগ্রেন্ট ওয়েভ যদি সেখানে থেকে থাকে, সেক্ষেত্রে ভবিষ্যতে যেখানে আসলে প্রচুর বাংলাদেশি আছেন, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা আছেন, তারা কি আসলে আর্থিকভাবে এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা, তাদের এই সামাজিক ক্ষতিগ্রস্তের সাথে কোনো দেখেন? সেটা একটা রিস্ক তো থেকেই যায়। বাস্তবতা হলো আপনি দেখেন, perhaps there is a clash of different civilizations here. একই সাথে আমরা দেখলাম ব্রেক্সিট ভোটের পক্ষে গেল রেফারেন্ডামটা, আবার আপনি দেখেন লন্ডনের মেয়র হয়েছেন কিন্তু একজন পাকিস্তানি বংশোদ্ভূত। এটা আশার কথা, এটা একটা আশা। সো হ্যাঁ, আপনি দেখেন পাশাপাশি কিন্তু দুইটাই ঘটনাই ঘটছে। রাইট। ইউএসএ তেও কিন্তু হেট ক্রাইম আমরা দেখছি বাড়ছে, কিন্তু ডাজ দ্যাট মিন যে গণহারে মানুষজন চাকরি ছেড়ে বা মানুষের জন্য চাকরি চলে যাচ্ছে? অনেকে বলছে জানুয়ারি 20 তারিখে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে মানে শপথ নিয়ে তারপরে কি ব্যবস্থা নেন তার উপর অনেক কিছু নির্ভর করবে। ইংল্যান্ডে কিন্তু আমরা এরকম কিছু দেখিনি। ইংল্যান্ডে কিন্তু যে পার্টি ক্ষমতায় ছিল তারা এখনো ক্ষমতায় রয়েছে, জাস্ট দেয়ার হ্যাজ বিন আ চেঞ্জ ইন দ্য র্যাঙ্ক অফ প্রাইম মিনিস্টার এন্ড সেভারাল ক্যাবিনেট মেম্বার্স। ইংল্যান্ডের যারা ইমিগ্রেন্ট কমিউনিটি, আমি যদি শুধু স্পেসিফিক্যালি বাংলাদেশি কমিউনিটির কথাই বলি, তারা কি করছে? তাদেরও তো একটা দায়িত্ব আছে। তারা কি ধরনের কিভাবে কাজ করছে এটা এই হেড ক্রাইমের বিরুদ্ধে? হেট ক্রাইমের বিরুদ্ধে আমি যেমন ইংল্যান্ডের এনটিভিতে শো রান করি আমি ওখানে, এবং যখনই কোনো ধরনের হেট ক্রাইম আসে এবং এটার বিরুদ্ধে লিগাল আপডেট দেওয়ার চেষ্টা করি ইন্ডিভিজুয়াল লেভেলে। এবং বাংলাদেশি যারা কমিউনিটি রয়েছেন তারা একত্রিত হয়ে তাদের যে লোকাল যে এমপির মাধ্যমেও পার্লামেন্টে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য উপস্থাপন করছেন, তারা অনেক ক্যাম্পেইন করছেন। মসজিদগুলোকে ইউনাইটেড গভর্নমেন্টের যে বর্তমান গভর্নমেন্ট সরকার প্রচুর পরিমাণে অর্থ প্রদান করেছেন যাতে করে হেট ক্রাইমকে প্রিভেন্ট করা সম্ভবপর হয়। এবং বাংলাদেশি এবং নন বাংলাদেশি যে সিটিজেন রয়েছে ইংল্যান্ডের ভিতরে, তাদের ভিতরে একটি ব্রিজ তৈরি করার জন্য অনেক ধরনের পদক্ষেপ সরকার গ্রহণ করেছেন। এক্স্যাক্টলি, সেই পদক্ষেপটা দরকার। কেন তারা আসলে যারা আছেন এখন বাংলাদেশে, তারা কেন মেইন স্ট্রিমে মিশতে পারছেন না? কোথায় ব্যারিয়ারটা আসলে কোথায়? আমার বিবেচনা মনে হচ্ছে দের ইজ নো ব্যারিয়ার। তবে
বাংলাদেশি যারা ব্রিটিশ নাগরিক তাদের এবং এদের অনেকেই কিন্তু আসলে দুই পুরুষ বা তিন পুরুষ জি, আছে। জি, জি, তাদের জি। ব্যারিয়ারটা আসলে প্রথম যে প্রজন্ম। জেনারেশন ওখানে গিয়েছেন হ্যাঁ। তাদের ব্যারিয়ার ছিল, বাট থার্ড অথবা ফোর্থ জেনারেশন তাদের কিন্তু কোনো ব্যারিয়ার নেই। আচ্ছা। আমাদের এখন 3জন এমপি হয়েছেন, মেম্বার অফ দ্য পার্লামেন্ট রয়েছেন, আমাদের এখন ল ফ্রেমার্স রয়েছে, আমাদের এখন ভবিষ্যতে আমি আশা করি যে থার্ড অথবা ফোর্থ জেনারেশন যে সমস্ত ব্রিটিশ বাংলাদেশ রয়েছেন তাদের ভিতর থেকে হয়তোবা ভবিষ্যতে লর্ড চিফ জাস্টিস বের হয়ে আসতে পারে, এমনকি এমন দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য সামনের দিকে নতুন নেতা আসতে পারে ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটির ভিতর থেকে। আমার মনে হয় না এখন কোনো ব্যারিয়ার রয়েছে। জনাব শাহ, আপনার কি মনে হয় যখন এই যে যখন যে মেইন স্ট্রিমে যখন মিশতে না পারা, যেহেতু তারা আসলে সিদ্ধান্ত নিয়েছে তারা ইউকের নাগরিক, সেইখানে মিশতে না পারার কি আর কোনো পিছুটান রয়েছে বা পিছুটান থাকা উচিত কিনা আসলে এখানে? এইটা মুহিত খান সাহেব আমার থেকে অনেক ভালো বুঝবেন, উনি Right. ইংল্যান্ডে অনেক বছর আছেন। ইউজুয়ালি যেটা হয় যে হ্যাঁ, আমি ওনার সাথে একমত, প্রথম প্রজন্ম যারা যায় তাদের সমস্যা হয়, কিন্তু দ্বিতীয় প্রজন্ম ওরা তো ওই দেশি নাগরিকের মতোই স্কুল কলেজে Right. যাওয়া আসা করে। Right. আপনি যেটা বললেন যে আমাদের এখন 3জন মেম্বার অফ পার্লামেন্ট আছে ওই দেশে, সো এগুলি কিছুটা হলেও ওভারকাম করছে এবং আরো ওভারকাম হবে, নইলে মানে লন্ডনের মতো শহরে পাকিস্তানি মেয়র, এটা আমার মনে হয় না 10 বছর আগে কেউ কল্পনা করতো। ইমিগ্রেন্ট কমিউনিটির একটা দায়িত্ব সেটা হচ্ছে যে অনেক সময় যেটা তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে, তারা অনেক সময় বেশ অপরাধ কর্মে জড়িয়ে যেতে পারে, বা অনেক সময় বলা হয় যে বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান থেকেও উগ্রবাদিতার এক ধরনের বীজ রোপণ করা হচ্ছে। এগুলো আসলে দেখা দায়িত্ব হচ্ছে ইমিগ্রেন্ট কমিউনিটির দায়িত্ব। সেই জায়গাটা আসলে তারা দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে কিনা? অবশ্যই জাতি গঠনে এই যে ইমিগ্রেন্ট কমিউনিটির কথা বলেন, ব্রিটিশ জাতি গঠনে তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর দু একটি বিচ্ছেদ ঘটনা পৃথিবীর প্রত্যেকটা দেশেই ঘটে থাকে, আপনি আমেরিকাতে তাকালে সেখানে ঘটছে, ইংল্যান্ডে তাকালে সেখানে ঘটছে। এগুলোকে কখনোই মানে একেবারে অ্যাবসলিউটলি যে রিমুভ করে দেবেন, রিপিল করে দেবেন সম্ভবপর নয়। তবে পারস্পরিক আলোচনার মাধ্যমে এবং এডুকেশনের মাধ্যমে এগুলোকে প্রিভেন্ট করা সম্ভবপর। এবং ইমিগ্রেন্ট কমিউনিটির লোকজন তারা কিন্তু এগিয়ে এসছেন জাতি গঠনের জন্য। এবং ব্রেক্সিট হয়ে যাওয়ার কারণে যে তালমাটাল কি অবস্থা, পাউন্ডের যেভাবে মানে পড়ে যাচ্ছে দাম, সেদিকে খেয়াল রেখে ইমিগ্রেন্ট কমিউনিটি কিন্তু সামনের দিকে এগিয়ে আসছেন ব্রিটেনকে যাতে 21 শতাব্দীতে যদি ইউরোপিয়ান ইউনিয়নের যে মার্কেটটি, সেই মার্কেট থেকে যদি ব্রিটেন বের হয়ে আসে শক্তিশালী একটি দেশ হিসেবে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, তারা অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করছেন। ধন্যবাদ। যখন একটি গোষ্ঠী, একটি জনগোষ্ঠী, একটি জাতি, একটি দেশের জনগোষ্ঠী যখন শিক্ষাগত ব্যাপারে বা কালচারালি পিছিয়ে পড়ে, তারা কিন্তু আসলে ইকোনমিতেও পিছিয়ে পড়ে। ডেফিনেটলি এই ইকোনমিতে পিছিয়ে যদি না পড়তে হয় বা সার্বিকভাবে ব্রেক্সিটের পরে যদি ইউকে যখন ইউ থেকে বের হয়ে আসবে, তখন তাদের আসলে চাকরিও কমে যাবে। সেই চাকরির বাজারে কি ধরা ইমিগ্রেন্টদের জন্য খুব সহজ হবে? তখন তো আসলে ইউকের যারা মেইন স্ট্রিম তারাই তো আসলে চেষ্টা করে প্রথম নিতে পারবে। আমি যেটা শুনেছি ওখানে যারা আছেন অনেক বছর যাবত, বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই, তারাও কিন্তু ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছেন, কারণ তাদেরও চাকরি কিন্তু থ্রেটেন ছিল। আমি যেটা শুনেছি বিশেষ করে পোলিশ মানে মুভমেন্ট অফ পিপল ফ্রম ফর্মারলি ইস্টার্ন ইউরোপ, পোল্যান্ড নাম্বার 1 মানে থ্রেট মনে করে অনেক বাংলাদেশি আমি শুনেছি যারা লো স্কিল, তাদের বিপক্ষেই নাকি বিশেষ করে বাংলাদেশ কমিউনিটি থেকে যে ভোটটা গেছে, বিকজ অফ দিজ মাইগ্রেন্ট ওয়ার্কার্স, দে ওয়ান্ট টু স্টপ দ্য ইনফ্লো অফ দোজ মাইগ্রেন্ট ওয়ার্কার্স। আর সেটা কি নিজেদের আত্মীয় স্বজনকে টানার জন্য বাংলাদেশ থেকে, না নিজেদের চাকরির জন্য? এটা মুহিত খান সাহেব আমার থেকে ভালো বলতে পারবে। সেক্ষেত্রে আমি আপনার প্রতি সম্মান প্রদর্শন করে বলছি, আমার হাতে সময় খুবই কম। পুলিশ জনগণের দিকে দৃষ্টি না দিয়ে খালি বাংলাদেশি জনগণ যে ব্রিটিশ বাংলাদেশ এখানে ভোট দিতে তা নয়, কিন্তু ইংল্যান্ডের 52% ব্রিটিশ নাগরিক কিন্তু ভোট দিয়েছে ব্রেক্সিটের পক্ষে। কেননা যেভাবে আমাদের ইংল্যান্ডের ইমিগ্রেশন সিস্টেম ভেঙে পড়েছিল ফ্রিডম অফ মুভমেন্ট এই রাইটে থাকার কারণে। আমি জাস্ট একটা উদাহরণ জানাচ্ছি, আমি বলছি যে আই নো ফর আ ফ্যাক্ট মেনি বাংলাদেশি। ধন্যবাদ জনাব ওয়াজিদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব মুহিত খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আপনার সাথে আবার কথা বলবো। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।